আসসালামু আলাইকুম। সকলকে হোমিওপ্যাথি লাভার গ্রুপের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের পঞ্চম লাইভ প্রোগ্রাম। আমাদের আজকে আলোচ্য বিষয় অর্গানন। অর্গাননের সূত্র নম্বর 30 থেকে 31 পর্যন্ত আলোচনা করবেন বাংলাদেশের বিশিষ্ট ক্লাসিক্যাল হোমিওপ্যাথ ডক্টর অনন্য মান্নান স্যার। আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি। তো আমরা আলোচনা শুরু করে দেব কিছুক্ষণের মধ্যে। ডক্টর অনন্য মান্নান স্যার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আপনি আলোচনা শুরু করুন। আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথি লাভার গ্রুপের আজকের এই আয়োজনে ফেসবুক লাইভদের সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক, আজকে নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে অর্গানন থেকে সূত্র 30 এবং 31। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা গত দিনে সূত্র 28 এবং 29 আলোচনা করেছি। সূত্র 28 এবং 29, যেখানে মহাত্মা হ্যানিম্যান হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগের পর আমাদের দেহে যে আরোগ্য ক্রিয়া কারে ঘটে সেটার একটা ব্যাখ্যা দিয়েছেন, একটা ধারণা দিয়েছেন। তিনি যেটা ধারণা দিয়েছেন সেটার বৈজ্ঞানিক ভিত্তি যদি আমরা খুঁজতে যাই তাহলে সেটা হয়তো পাবো না। মহাত্মা হ্যানিম্যান তিনিও সেটা অনুধাবন করেছিলেন। সূত্র 12 এর পাদটিকায় বলেছেন, যে শরীরের অভ্যন্তরে আরোগ্য প্রক্রিয়াটা সেটি ব্যাখ্যা দেবার চেষ্টা আমি করি না। অর্থাৎ আরোগ্য প্রক্রিয়াটা শরীরের অভ্যন্তরে ঠিক কি প্রকারে ঘটে সেটির ব্যাখ্যা দেবার প্রয়োজন আমি খুব একটা জরুরি মনে করি না। তার কারণ এই যে শরীর অভ্যন্তরে যে আরোগ্য প্রক্রিয়া, সেটি চিরকাল মানবের অগোচরেই থাকিবে। অর্থাৎ এইটি স্বতঃসিদ্ধ এবং সকল হোমিওপ্যাথিক আরোগ্য যে সেই মহাত্মা হ্যানিম্যানের ব্যাখ্যা অনুসারে যে ঘটে এবং বস্তুত বাস্তবে সেটির যে প্রমাণও পাওয়া যায়, মহাত্মা হ্যানিম্যান সে বিষয়ে সন্তুষ্ট থাকতে বলেছেন। এবং সূত্র 28-এর পরে 29 সূত্রে যে মহাত্মা হ্যানিম্যান রোগের সংক্রমণ এবং সদৃশ্য ঔষধ প্রয়োগে যে আরোগ্য ক্রিয়া, জীবনী শক্তির উপরে যে প্রতিক্রিয়া কিভাবে ঘটে সেটির একটা ব্যাখ্যা দিয়েছেন, শুধু আমাদের বা হোমিওপ্যাথদের একটা কৌতূহল দমনের জন্য। অর্থাৎ আরোগ্যটা কি প্রকারে ঘটে এটা জানার কৌতূহল নিশ্চয়ই কোনো মানুষের কম নহে। সেজন্য মহাত্মা হ্যানিম্যান একটা ধারণা দিয়েছেন এবং সেই ধারণাতে সন্তুষ্ট থাকতে বলছেন।
এবং সেটা নিয়ে বিতর্ক করতে নিষেধ করেছেন। তার কারণ বাস্তবে সকল সদৃশ্য আরোগ্য ক্রিয়া ওভাবেই ঘটে। তো এবারে আমরা আজকের আলোচ্য বিষয় সূত্র 30। সুপ্রিয় দর্শক, সূত্র 30-এ পূর্বের সূত্রগুলির আলোচনার পরবর্তীতে এখানে কনক্লুশন টানা হয়েছে যে উপযুক্ত ঔষধ দ্বারা প্রাকৃতিক ব্যাধিসমূহ নিরাময় ও পরাভূত হইয়া থাকে। প্রাকৃতিক ব্যাধি নিরাময় ও পরাভূত হইয়া থাকে যদি ঔষধটি উপযুক্ত হয়। আর উপযুক্ত হওয়ার মানে হচ্ছে সদৃশ্য হতে হবে, আর আমরা আগে কি জেনেছি, কিছুটা বলবত্ত হইতে হবে, রোগ শক্তির সদৃশ্য হইতে হবে এবং কিছুটা বলবত্তর হইতে হবে, কিছুটা বলশালী হইতে হবে। সেজন্য সুস্থ অবস্থায় মানব দেহকে প্রাকৃতিক ব্যাধি অপেক্ষা ভেষজ দ্বারা অধিকতর প্রবলভাবে আক্রান্ত হইতে দেখা যায়। তাহলে যেহেতু বলবত্ত হইতে হবে, এখানে মহাত্মা গান্ধী কনক্লুশন টানছেন যে যেহেতু উপযুক্ত ঔষধ এবং সদৃশ্য ঔষধ দ্বারা প্রাকৃতিক ব্যাধিসমূহ নিরাময় হয়ে যে স্বাস্থ্য পুনরুদ্ধার ঘটে, স্বাস্থ্যক্রিয়া অবাধ ক্রিয়া শুরু হয়, সেহেতু এটা নিশ্চিত যে আমাদের কৃত্রিম ভেষজসমূহ প্রাকৃতিক ব্যাধির চেয়ে সন্দেহাতীত ভাবে কিছুটা বলশালী বা অধিকতর শক্তিশালী। আর আরো একটি কারণ হলো, সেটা হলো যে ভেষজ শক্তি যা আমরা আরোগ্য উপলক্ষে প্রয়োগ করি, উহার মাত্রা নিয়ন্ত্রণ আমাদের করায়ত্ত আছে, অর্থাৎ মাত্রা নিয়ন্ত্রণ করার সুবিধাটা আমাদের আছে, অর্থাৎ আমরা মাত্রা নিয়ন্ত্রণ করতে পারি। এই যে মাত্রা নিয়ন্ত্রণ, এই মাত্রা নিয়ন্ত্রণের উপরে নির্ভর করে একটা আদর্শ আরোগ্য, 2 নম্বর সূত্রের যে আদর্শ আরোগ্য। এবং আদর্শ আরোগ্যের জন্য যে মহাত্মা গান্ধী আজীবন যে সাধনা করে গেছেন, গবেষণা করে গেছেন, মাত্রা নিয়ন্ত্রণ তার একটা অন্যতম একটা কলা বা কৌশল, যেটা অর্গানন 6ষ্ঠ সংস্করণে গিয়ে 50 সহস্রাংশিক শক্তি ঔষধে পরিপূর্ণতা লাভ করেছে। অর্থাৎ মাত্রা নিয়ন্ত্রণ একটা অন্যতম বিষয়। এই যে মাত্রা নিয়ন্ত্রণ, আমরা এই মাত্রা নিয়ন্ত্রণটা করতে পারি শুধু ভেষজের বেলায়, অর্থাৎ কৃত্রিম ঔষধের বেলায়। আমাদের ঔষধের প্রস্তুত প্রণালী এবং প্রয়োগ প্রণালী আমাদের সেই মাত্রা নিয়ন্ত্রণের সেই সুযোগটি দিয়েছে। মহাত্মা হ্যানিম্যান হোমিওপ্যাথি আবিষ্কারের পূর্বে যে বিভিন্ন ডাক্তার, যেমন ডাক্তার স্টল, তিনি প্রায়োগিকভাবে কিছু প্রকৃতিতে সদৃশ্য রোগ দ্বারা আরেকটি সদৃশ্য রোগকে আরোগ্য করার নজির স্থাপন করেছিলেন এবং কতক ক্ষেত্রে সেটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। কিন্তু সেখানে মাত্রা নিয়ন্ত্রণের কোনো সুযোগ ছিল না। একটা প্রাকৃতিক ব্যাধিকে আরেকটি প্রাকৃতিক সদৃশ্য ব্যাধি দ্বারা যে আরোগ্যের যে অসুবিধা মহাত্মা গান্ধী সেটা বলছে, সেটা অতিশয় বিপজ্জনক। কারণ সেটার মাত্রা নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। যে প্রাকৃতিক ব্যাধি দিয়ে পূর্বের আরেকটি ব্যাধিকে আরোগ্য করা সম্ভব, কিন্তু পরবর্তী যে রোগটি দ্বারা ওই রোগীকে আরোগ্য করা হলো, এই পরবর্তী রোগটাকে আবার নিয়ন্ত্রণ করা সবসময় সম্ভব হয় না, আবার নিয়ন্ত্রণের সুযোগ নেই। যে কারণে পরবর্তী অসুখটা অনেক সময় বিপজ্জনক হয়ে ওঠে, অনেক কষ্টকর হয়ে ওঠে, এবং এই পরবর্তী
রোগ শক্তি সেটাকে স্তিমিত করার জন্য, থামানোর জন্য আমাদের চিকিৎসকদের দুর্ভাবনার শেষ থাকে না। সে কারণে মহাত্মা হ্যানিম্যানের পূর্বে সদৃশ্য বিধান একটা চিকিৎসা ব্যবস্থা হিসেবে কেউই প্রতিষ্ঠা করে যেতে পারেননি, যদিও তেনারা জানতেন যে এভাবে সম্ভব। কেবলমাত্র মহাত্মা হ্যানিম্যানের পক্ষেই সেটি সম্ভব হয়েছে। তার কারণ প্রাকৃতিক ব্যাধির সদৃশ্য তিনি কৃত্রিম ওষুধ শক্তি আবিষ্কার করার ফর্মুলা বা পদ্ধতি আবিষ্কার করেছেন এবং সেটা প্র্যাকটিক্যালি প্রমাণ করেছেন। এখন সেই বিষয়টা হলো যে প্রত্যেকটি ভেষজ থেকে হোমিওপ্যাথিক নিয়মে যে ওষুধ তৈরি করা হয়, তো সেটি সদৃশ্য নিয়মে প্রয়োগ করা হলে অবশ্যই রোগীকে আরোগ্য করে। এবং যেহেতু আরোগ্য করে, সেহেতু এই সিদ্ধান্তে আসা যায় যে কৃত্রিম শক্তি অবশ্যই প্রাকৃতিক পীড়ার চেয়ে শক্তিশালী, এবং আরোগ্যের নিমিত্তে যখন আমরা প্রয়োগ করি, এটার মাত্রাটা কমাতেও পারি, বাড়াতেও পারি। অর্থাৎ আমাদের প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ রোগীর জীবনী শক্তির বা রোগীর রোগের অবস্থা অনুযায়ী ঔষধের মাত্রা নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকে বলিয়া আমরা কৃত্রিম ঔষধ শক্তিকে রোগের বিরুদ্ধে সফলভাবে ব্যবহার করতে পারি। এখানে মহাত্মা হ্যানিম্যান আরো ব্যাখ্যা করছেন যে প্রাকৃতিক ব্যাধি সমূহ, ন্যাচারাল ডিজিজ যেগুলা, রোগ শক্তি যেগুলা, সেগুলা মানুষকে যে পীড়িত করে, তার কারণ জীবনী শক্তির উপর আধিপত্য কখনো কখনো সৃষ্টি করে, জীবনী শক্তিকে বিশৃঙ্খল করে, তখন তার দেহে রোগের প্রভাব বা রোগের প্রকাশ ঘটে। এবং রোগের প্রকাশ যখন ঘটে, তখন সেটা রোগীর আভ্যন্তরীণ অবস্থা অনুযায়ী রোগের প্রকোপটা বিভিন্ন মেয়াদি ঘটে। একুট ডিজিজগুলো যেমন নির্দিষ্ট সময় পর্যন্ত রোগীকে ভোগায়, কখনো রোগীকে মেরে ফেলে, কিন্তু সবসময় একটা নির্দিষ্ট মেয়াদ অতিক্রম করে না, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত রোগীকে ভোগায়। আর ক্রনিক ডিজিজগুলা, সেগুলা রোগীকে আজীবন ভোগায়, সহসা মেরে ফেলে না, কিন্তু রোগীকে আজীবন ভোগায়। কেন ভোগায়? তার কারণ জীবনী শক্তি সুস্থ অবস্থায় নেই বলে, অর্থাৎ সোরা, সিফিলিস এবং সাইকোসিস দূষণের ফলে জীবনী শক্তি একটা বিশেষ ধরনের পঙ্গুত্ব প্রাপ্ত হয়। অর্থাৎ জীবনী শক্তির সাবলীল শক্তি বা অটুট কর্মশক্তি ব্যাহত ঘটে, যে কারণে সোরা, সাইকোসিস, সিফিলিসের দোষের কারণে মানুষ যখন ক্রনিক রোগে আক্রান্ত হয়, সেখানে প্রাকৃতিক ব্যাধি তার উপর যখনই আক্রমণ করে, সেটা দীর্ঘ সময় ধরিয়া বা আজীবন পর্যন্ত রোগীকে ভোগাইতেই থাকে। তা সত্ত্বেও মহাত্মা হ্যানিম্যান এখানে বলছেন যে ঔষধ শক্তি যদিও স্বল্প মেয়াদি, ঔষধ শক্তি স্বল্পকালীন সময় ক্রিয়া দেখায় যদিও, তথাপিও ইহা প্রাকৃতিক রোগের চেয়ে অনেক বলশালী।
সে কারণে প্রাকৃতিক ভেষজ আহ, কৃত্রিম ভেষজ সমূহ অর্থাৎ ঔষধ শক্তি সমূহ একুট ডিজিজ হলেও যেমন রোগকে দমন করে, ক্রনিক রোগ হলেও তারও উপর আধিপত্য করে। কিভাবে করে? সদৃশ্য নীতিতে করে। অর্থাৎ ক্রনিক ডিজিজ যখন ঘটে, যার পিছনে সোরাস, সিফিলিস, সাইকোসিস থাকে, তো সেগুলো যথাসম্ভব সদৃশ্য হলে রোগ যতই দীর্ঘক্রিয় হোক বা দীর্ঘ সময় থাকুক, ওষুধ শক্তি স্বল্প সময় হলেও তার প্রভাবটা জীবনী শক্তির উপর অধিকতর প্রবল বেগে প্রকাশ ঘটে। আমরা জানি যে 29 শতক সংখ্যক সূত্রে মহাত্মা হ্যানিম্যান যে ব্যাখ্যাটা দিয়েছেন, অর্থাৎ রোগ শক্তি জীবনী শক্তির উপর আধিপত্য যখন করে তখনই রোগের প্রকাশ ঘটে। অর্থাৎ জীবনী শক্তিকে রোগের প্রকাশ ঘটাইতে বাধ্য করে। অর্থাৎ রোগ শক্তি দ্বারা জীবনী শক্তি যখন প্রভাবিত অবস্থায় থাকে, এই সময়ে যদি আমরা একটা সদৃশ্য কৃত্রিম ঔষধ প্রয়োগ করি, সেই ওষুধটিও স্নায়ুতন্ত্রের মাধ্যমে বা স্নায়ু রজ্জুর মাধ্যমে জীবনী শক্তিতে পৌঁছায়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে জীবনী শক্তিতে পৌঁছায়। এবং জীবনী শক্তি কোথায় থাকে? জীবনী শক্তি সারা দেহে তো থাকেই, আর জীবনী শক্তি রোগ যেখানে যেখানে প্রকাশ পায় সেখানে সেখানে জীবনী শক্তির বিশৃঙ্খলা অবস্থায় থাকে। আর ঔষধ শক্তিও ঠিক জীবনী শক্তি যেখানে যেখানে বিশৃঙ্খলা প্রাপ্ত হয়েছে, ঔষধ শক্তিও ঠিক সেই সেই স্থানে গিয়ে জীবনী শক্তিকে নিজের কবজায় গ্রহণ করে। জীবনী শক্তি যখন ঔষধ শক্তি যখন জীবনী শক্তিকে নিজের কবজায় গ্রহণ করে, যেহেতু সে অধিকতর বলশালী, সেহেতু রোগকে সরিয়ে দিয়ে সে জীবনী শক্তিকে নিজের অধিকারে গ্রহণ করে, নিজের দখলে গ্রহণ করে। অর্থাৎ পুলিশ যেমন কোনো মারপিট বা মারামারি বা বিশৃঙ্খলা, গন্ডগোল এরকম জায়গায় যখন পুলিশ হাজির হয়, তখন পুলিশ যে আক্রান্ত হয়, যে মারামারির শিকার হয়, সে চোর হোক বা ডাকাত হোক, পুলিশ প্রথমেই আক্রান্ত ব্যক্তিকে নিজের কবজায় গ্রহণ করে, অর্থাৎ নিজের হেফাজতে গ্রহণ করে। তখন যারা মারপিট করবে তারা পুলিশের কবজায় থাকার কারণে তারা আর মারপিট করতে পারে না। যেহেতু পুলিশ যারা মারপিট করতে আসছিল, বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসছিল, পুলিশ ফোর্স যেহেতু তাদের চেয়ে অধিকতর শক্তিশালী, সেহেতু পুলিশ ফোর্স যখন আক্রান্ত ব্যক্তিকে নিজের কবজায় গ্রহণ করে, তখন আক্রমণকারীরা ধীরে ধীরে সরে যায় বা সরে যেতে বাধ্য হয়। অনুরূপভাবে জীবনী শক্তিটাও এরকম। জীবনী শক্তিকে যখন ঔষধ শক্তি যখন গিয়ে জীবনী শক্তিকে নিজের কবজায় গ্রহণ করে, তখন জীবনী শক্তিকে যে পূর্বে যে রোগ শক্তি আক্রমণ করেছিল, সে রোগ শক্তি অসহায় হয়ে দূর হয়ে যায়। তখন আর রোগ শক্তির কোনো ভূমিকা থাকে না বা রোগ শক্তির কোনো প্রকাশ থাকে না। তারপরে যদি এমন হয় যে রোগ শক্তিও যদি দীর্ঘমেয়াদী হতো, তাহলে আমরা মানুষকে সুস্থ দেখাইতে পারতাম না। মানুষ নতুনভাবে ঔষধ শক্তির কবজায় থেকে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থাকতো। কিন্তু যেহেতু কৃত্রিম ভেষজ বা ঔষধ শক্তি স্বল্প সময় ক্রিয়া করে, অর্থাৎ অনতিবিলম্বে সে তার ক্রিয়া শেষ করে স্তিমিত হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, তখন জীবনী শক্তি ছাড়া পায়। অর্থাৎ জীবনী শক্তি পূর্বে ছিল রোগ শক্তির অধীনে, পরে আসলো ঔষধ শক্তির অধীনে, পরে জীবনী শক্তি মুক্ত হলো। তখন শুধু জীবনী শক্তি যখন মুক্ত হলো, তখন রোগ শক্তি তো অলরেডি প্রস্থান করেছে, কাজে কাজে তখন শুধুই থাকে জীবনী শক্তির অবাধ ক্রিয়া
এবং তার ফলে থাকে স্বাস্থ্য। এই যে 29 সংখ্যক সূত্রে মহাত্মা হ্যানিম্যান একটা সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন, সেটা এইরকম আর কি। সেই কারণে 30 সংখ্যক সূত্রে মহাত্মা হ্যানিম্যান সেটা আরো সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে ঔষধ শক্তি হচ্ছে রোগ শক্তির চেয়ে বলশালী, যদিও সেটা স্বল্পকালীন সময় ক্রিয়াশীল থাকে। আর স্বল্পকালীন সময় ক্রিয়াশীল থাকে বলেই অনতিবিলম্বে স্বাস্থ্য ফিরিয়া আসে। তাহলে মহাত্মা হ্যানিম্যান আমাদের 30 সংখ্যক সূত্রে এটা বুঝিয়ে দিলেন যে ঔষধ শক্তি স্বল্পকালীন হলেও সেটা রোগ শক্তির তুলনায় বলশালী, এবং রোগ শক্তিকে চেয়ে সে জীবনী শক্তিকে আরো নিজের কবজায় গ্রহণ করে এবং রোগ শক্তি অবলম্বনহীন হয়ে তিরোহিত হয়, এবং জীবনী শক্তি রোগ শক্তির স্বল্পকালীন সময় হওয়ার কারণে জীবনী শক্তি শীঘ্রই তার স্বাচ্ছন্দ্য গতি ফিরে পায় এবং অর্থাৎ স্বাস্থ্য ফিরিয়ে আসে। সুপ্রিয় দর্শক, নেটওয়ার্কের গোলযোগের কারণে আমার কথা হয়তো শুনতে অসুবিধা হতে পারে, কিংবা আমাকে দেখা হয়তো যাচ্ছে না। তফিল সাহেব, আমাকে কি শোনা যাচ্ছে? স্যার একদম ক্লিয়ার শোনা যায়, আপনি কন্টিনিউ করুন স্যার। আমার ক্যামেরা তো দেখা যাচ্ছে না, তাই না? ছবিটা আমাকে ছবিটা দেখা আসছে না না, ছবিটা আসছে না স্যার। ক্লিয়ার এবং আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে ভয়েস। এবারে আমরা আমাদের নির্ধারিত আলোচ্য বিষয়ের 30 সূত্রের পরে 31 সংখ্যক সূত্রে যাই। এই 31 সংখ্যক সূত্রটি, যেটা অনেকটা প্রবণতা সংক্রান্ত, অর্থাৎ সাসেপ্টিবিলিটি বলা হয়, অর্থাৎ রোগ প্রবণতা না থাকলে মানুষ কখনোই পীড়িত হতো না বা অসুস্থ হতো না। এইটি বিশেষভাবে আলোচনা করেছেন আমাদের মহামতি ডাক্তার কেন্ট তার লেকচার অন ফিলোসফি গ্রন্থের 14th লেকচারে তিনি এটাকে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। However, 31 সংখ্যক সূত্রে মহাত্মা হ্যানিম্যান বলেছেন যে স্বাস্থ্য বিপর্যয়কারী শক্তি, অর্থাৎ বিরুদ্ধ শক্তি সমূহ, যেগুলোকে আমরা পীড়া সৃষ্টিকারী শক্তি বলি, সেগুলো কতকটা আধ্যাত্মিক এবং কতকটা ভৌতিক। আধ্যাত্মিক বলতে এটার অবয়বহীন একটা প্রভুত্ব, একটা ক্ষমতা, অর্থাৎ রোগ শক্তি সেটাও একটি স্পিরিচুয়াল, অর্থাৎ অতীন্দ্রিয়, সেটার কোনো অবয়ব নাই সাধারণত। কিন্তু মহাত্মা হ্যানিম্যান বলছেন সেটা আধ্যাত্মিক হলেও সেটার একটা ভৌতিক একটা অবস্থাও মাঝে মাঝে দেখা যায়। কিভাবে দেখা যায়? ওই যে বিভিন্ন উত্তেজক কারণ, বিভিন্ন ভাইরাস, বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন রোগ সৃষ্টিকারী উপাদান বলে প্রচলিত চিকিৎসা বিজ্ঞানকে যে সমস্ত ভাইরাস, জীবাণু বা অন্য কোনো ক্ষুদ্র অণুজীবকে চিহ্নিত করা হয়, সেগুলা সরাসরি রোগের কারণ না হলেও সেগুলো আধ্যাত্মিক যে রোগ শক্তি তারই কিছুটা বাহন। যেমন হিন্দু শাস্ত্রে কি আছে? শিবের বাহন, তারপর অন্যান্য দেবতাগণের বিশেষ বিশেষ বাহন আছে।
তো দেবতাগণ তো মুহূর্তের মধ্যে এক অঞ্চল থেকে আর দূরবর্তী এক অঞ্চলে গিয়ে হাজির হতে পারে। দেবতাগণের সেই শক্তি থাকা সত্ত্বেও তাদের এই পার্থিব কিছু জীবকে বাহন বলে আখ্যায়িত করা হয়েছে। কেন? এই কারণটি অজানা। অনুরূপভাবে আমাদের যে রোগ শক্তি সেটিও অতীন্দ্রিয়, সেটাও অনেকটা আধ্যাত্মিক, কিন্তু সেটিও অনেক সময় বিভিন্ন বাহনে চলে আসে। আসলে সেই বাহনগুলি রোগ নয়, এটা হোমিওপ্যাথির প্রথম দিকে সেগুলোকে রোগ মনে করা হতো। এবং মহাত্মা হ্যানিম্যানও এক সময় বলছিলেন যে সম্ভবত এই ক্ষুদ্র অণুজীবগুলা রোগের বাহক, এবং এটাকেই আমাদের কেউ কেউ মহাত্মা হ্যানিম্যান কর্তৃক ভাইরাস ব্যাকটেরিয়াকে রোগের কারণ বলিয়া দাবি করেন, এবং সেটা ভুলভাবেই করেন। তার কারণ তারা অবশ্য গর্ব করেন যে যখন ভাইরাস বা জীবাণু আবিষ্কার হয়নি, তারও বহু পূর্বে মহাত্মা হ্যানিম্যান এই বক্তব্য দিয়েছিলেন। সে যাই দিক, হোমিওপ্যাথিক দর্শন যেহেতু বিভিন্ন ধাপে ধাপে উন্নয়ন ঘটেছে, ধাপে ধাপে পরিপূর্ণতা দিয়ে গেছে, এবং সেখানে স্থূলতা পরিহার করে অতীন্দ্রিয়তায় উপনীত হয়ে বা অতীন্দ্রিয়তাবাদ তত্ত্ব দিয়েই হোমিওপ্যাথি পরিপূর্ণতা লাভ করেছে, এবং সকল আরোগ্য এবং রোগাক্রমণের ব্যাখ্যা এই অতীন্দ্রিয়তা তত্ত্ব দিয়েই সেটা পরিপূর্ণ করা সম্ভব হয়েছে। আবার এখানে মহাত্মা হ্যানিম্যান যেটা বললেন যে রোগ শক্তি সমূহ যাহা কতটা আধ্যাত্মিক এবং কতটা ভৌতিক, সেটার সামনে আমাদের এই যে পার্থিব অস্তিত্ব, অর্থাৎ আমরা মানুষ, জীবনী শক্তি স্পিরিচুয়াল, বাট এই মানুষটি একটা পার্থিব অস্তিত্ব, একটা বাস্তব একটা অস্তিত্ব। তা হলেও মহাত্মা হ্যানিম্যান বলছেন যে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটা রোগ আক্রমণ করে না, অর্থাৎ করতে পারে না। অর্থাৎ মানুষ শর্তহীনভাবে এই যে রোগ শক্তি তা দ্বারা পীড়িত হয় না। কিছু মানুষ অসুস্থ হয়, আবার একই রোগ শক্তি দ্বারা অনেক মানুষ মোটেই আক্রান্ত হয় না। তার কারণটা হইল আমরা তাহাদের দ্বারা তখনই পীড়িত হই যখন আগন্তুক ব্যাধি কর্তৃক আক্রান্ত হইবা, স্বাস্থ্য বিপর্যস্ত হইবা এবং অস্বাভাবিক অনুভূতি ও ক্রিয়াসমূহের অধীন হইবার ভাব ও প্রবণতা দেহের বিদ্যমান থাকে। অতএব তাহারা প্রত্যেক ক্ষেত্রে বা সকল সময় ব্যাধি উৎপাদন করতে পারে না। এই যে একটা মূল্যবান কথা, সেটা হলো প্রবণতা। রোগ, এটাকে রোগ প্রবণতা বলা হয়, বা বিশেষ ধরনে অসুস্থ হইবার প্রবণতা দেখা যায়। অর্থাৎ প্রত্যেকটি মানুষ শর্তহীনভাবে রোগ শক্তি দ্বারা পীড়িত হয় না। আবার যাদের মধ্যে এই প্রবণতাটা থাকে অসুস্থ হইবার, পীড়িত হইবার, তারা আক্রান্ত হয়। আবার আক্রান্ত হলেও যারা আক্রান্ত হয় তারা কিন্তু একইভাবে আক্রান্ত হয় না। তার কারণ যারা আক্রান্ত হয় তাদের মধ্যে আবার প্রবণতার ধরনটা আবার ভিন্ন ভিন্ন। কেউ হয়তো আমাশয়ে কাতর হয়ে যায়, ঠান্ডা লাগলে আমাশয় ভোগে, আর কেউ হয়তো ঠান্ডা লাগলে সর্দি কাশিতে ভোগে। তাহলে অসুস্থ দুইজনেই হচ্ছে বটে, কিন্তু দুইজনের প্রবণতার ধরনটা দুই রকম। যেমন যদি আমরা কয়েকজন মিলে দাওয়াতে অংশগ্রহণ করি, এবং দাওয়াতে যদি এমন থাকে
যে বিভিন্ন খাদ্য উপাদান, বিভিন্ন স্বাদের তরি তরকারি। গাজী আব্দুল আজিজ স্যার হয়তো তার হয়তো ইচ্ছা হবে যে সামনে যা আছে সবই খাই, কোনটা খাই কোনটা না খাই। ডাক্তার তফিউল তিনিও হয়তো মনে করবেন যে ভালো ভালোগুলো বেছে বেছে খাই। ডাক্তার এবিএম শহীদুল্লাহ স্যার শৌখিন মানুষ, তিনি হয়তো মনে করবেন যে না, একটু বিরিয়ানিটা খাই। আর আমি হয়তো মনে করবো যে না রে বাবা, এটা খেলে না জানি কি স্বাস্থ্য সমস্যা হয়, পেটের পীড়া হয়, আমি সাদা ভাত একটু ঝোলবিহীন একটু তরকারি নেই। এই যে আমাদের প্রবণতা, যদি আমরা বলি ক্ষুধা, তাহলে সেটা খাবার গ্রহণের আকাঙ্ক্ষা। যদি বলি আমরা তৃষ্ণা, সেটা জল সেবনের আকাঙ্ক্ষা। এই ক্ষুধা, আমি হয়তো অল্প খেয়েই সন্তুষ্ট, কিন্তু আর কেউ হয়তো, ডাক্তার তফিউল ইয়াং মানুষ, নিশ্চয়ই অল্প খেয়ে সন্তুষ্ট হবেন না, তার চাহিদাটা হয়তো একটু বেশি। তাহলে এই যেখানে প্রবণতা, যদি আমরা খাবার ক্ষুধা বা খাদ্য গ্রহণের আকাঙ্ক্ষাটাই দেখি, এই আকাঙ্ক্ষার মধ্যে কত বৈচিত্র্য। একজন অল্প খেয়ে সন্তুষ্ট, আর একজন ডবল খেয়ে তবেই না সন্তুষ্ট। কেউ হয়তো দাওয়াতের শেষ পর্যায়ে পৌঁছার পর হয়তো ভালো ভালো খাদ্যগুলো আর নেই, বিরিয়ানি হয়তো কম পড়েছে, তিনি হয়তো অসন্তুষ্ট, তার পরিতৃপ্তি ঘটছে না। তাহলে এই যে পরিতৃপ্তি অর্জন, অর্থাৎ প্রবণতার পূরণ, চাহিদার পূরণ, এইটা কোন দুইটি মানুষ একরকম হয় না, এক এক ব্যক্তিতে এক এক রকম। কেউ হয়তো ঝাল খাবার বেশি পছন্দ করেন, এটা তার ঝাল খাবারের প্রতি প্রবণতা। আবার কেউ হয়তো অল্প ঝাল খেয়েই সন্তুষ্ট, কেউ হয়তো না পেট পুরে খাবেন। আবার কেউ হয়তো ঝাল না, মিষ্টিতে আসক্তি। তাহলে আমরা দেখতে পারি যে যদি আমরা শুধু খাবার বা খাদ্য গ্রহণকেই যদি চিন্তা করি, তাহলে বিভিন্ন মানুষের আসক্তি বা ভক্তি বা চাহিদা বিভিন্ন রকম হয়। অনুরূপভাবে, যেমন বর্ষার আগমনে প্রথম প্রথম যখন বৃষ্টি হয়, তখন 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, মাস ধরে বৃষ্টি হয়, কিন্তু মাঠে পানি জমে না, পুকুরে পানি জমে না। বৃষ্টি হয় অথচ পানিগুলো কোথায় চলে যায়? তাহলে আমরা কি দেখি এখানে? মাটির মধ্যে এই যে পিপাসা, অর্থাৎ বৃষ্টির পানি শোষণের যে ব্যাপারটা, এটা বিভিন্ন মাটিতে বিভিন্ন রকম। একটু পলি বা কাদা মাটিতে এটা হয়তো 2 সপ্তাহের বৃষ্টিতেই হয়তো পানি জমে যাচ্ছে। আবার অনেকখানে হয়তো 1 মাস ধরে বৃষ্টি হওয়ার পরে হয়তো কিছুটা পানি জমছে। আবার বালুকাময় অঞ্চলে, মরুভূমি অঞ্চলে সারা বছর ধরে বৃষ্টি হলেও হয়তো সেখানে আদৌ কোনো বৃষ্টির পানি জমে না। অর্থাৎ এই যে মাটির পানি গ্রহণের যে প্রবণতা, অর্থাৎ এই প্রবণতার বিভিন্ন মাটির বিভিন্ন রকম। এই যে মাটির পানি শোষণের যে ব্যাপারটা, এটা যতক্ষণ পর্যন্ত না পূরণ হয় ততক্ষণ পর্যন্ত উপরে পানি জমে না। তাহলে বিভিন্ন মাটির পানি শোষণের প্রবণতাটা বিভিন্ন রকম।
আবার যদি এমন হয় যে রাশিয়ার সাইবেরিয়ান অঞ্চলে যেখানে মাটি সবসময় ভেজা থাকে, সেখানে বৃষ্টি হলে সেটা আদৌ ভূমি বা মাটি গ্রহণ করবে না, তার কারণ তার সেই প্রবণতাটা নেই। তো সে কারণে এটা এরকম যে আমাদের প্রবণতা যার শরীরে যেরকম থাকে সেই অনুযায়ী রোগগুলা তাকে আক্রমণ করে। যার মধ্যে রোগ সংক্রমিত হওয়ার প্রবণতাটা থাকে না, তিনি আক্রান্ত হন না। আবার যারা আক্রান্ত হন, তেনাদের রোগের সংক্রমণ এবং প্রকাশটা বিভিন্ন ব্যক্তিতে বিভিন্ন রকম ঘটে। কেন ঘটে? যেহেতু প্রবণতার ধরনগুলোও আবার বিভিন্ন রকম। সুতরাং আমরা মহাত্মা হ্যানিম্যানের এই সূত্রে জানলাম যে আমাদের অসুস্থ হইবার মূল কারণ হচ্ছে প্রবণতা, অর্থাৎ একটা ঝোঁক, একটা পিপাসা, একটা দুর্বলতা, একটা ঘাটতি। সেই ঘাটতি অর্থাৎ এর পরবর্তী বা পূর্ববর্তী সূত্রসমূহে যেটা আমরা জেনেছি সেটা হচ্ছে জীবনী শক্তির বিশৃঙ্খলা। তার কারণ জীবনী শক্তির বিশৃঙ্খলা কে ঘটায়? সোরাস, সিফিলিস, সাইকোসিস, এইগুলি জীবনী শক্তিকে দুর্বল করে, বিশেষ ধারায় পঙ্গু করে, যে কারণে তার মধ্যে বিশেষ বিশেষ ধরনের প্রবণতার সৃষ্টি হয়। মায়াজামের ধরন অনুযায়ী বিভিন্ন ব্যক্তিতে বিভিন্ন রকম রোগ প্রবণতার সৃষ্টি হয়। অর্থাৎ রোগ প্রবণতার সৃষ্টি হওয়ার মূলেই হচ্ছে জীবনী শক্তির বিশৃঙ্খলা, এবং যেটার মূল কারণ হচ্ছে সোরাস, সিফিলিস, সাইকোসিস অথবা এইগুলোর সংমিশ্রণ। সংমিশ্রণের বিভিন্ন অনুপাত আছে। বংশ পরম্পরায় যে সংমিশ্রণ, সেটা বংশ পরম্পরায় বিভিন্ন রূপ গ্রহণ করে, যে কারণে এই প্রবণতা বা রোগের প্রকাশটা বিভিন্ন ব্যক্তিতে বিভিন্ন রকম ভাবে ঘটে। এইখানে মহাত্মা হ্যানিম্যান 31 সংখ্যক সূত্রের একটি পাদটীকায় কিছুটা ব্যাখ্যা দিচ্ছেন। ওই যে উপরে যেটা বললেন 31 সংখ্যক সূত্রে, সেটাতে মহাত্মা হ্যানিম্যান বলছেন যে বেদিকে যখন আমি মানুষের স্বাস্থ্যের বিশৃঙ্খলা বলে অভিহিত করি, তখন আভ্যন্তরীণ পীড়ার প্রকৃতি সম্বন্ধে সাধারণভাবে কিংবা কোনো বেদি সম্বন্ধে বিশেষভাবে একটি অলৌকিক ব্যাখ্যা প্রমাণ করিবার ইচ্ছা আমার রহিয়াছে, একথা যেন আদৌ মনে করা না হয়। অর্থাৎ মহাত্মা হ্যানিম্যান যেটা বলেন সেটা হচ্ছে রোগ মানেই হচ্ছে মানুষের জীবনী শক্তির বিশৃঙ্খলা। এখানে মহাত্মা হ্যানিম্যান বলছেন যে এটাকে একটা অলৌকিক ব্যাখ্যা দিচ্ছি, এটা যেন কেউই মনে না করে। কারণ এটার বলিবার উদ্দেশ্য হইল, পীড়া বলিতে আমরা যাহা বুঝি তাহা আমাদের দেহের যান্ত্রিক বা জড়ীয় উপাদানের রাসায়নিক পরিবর্তন নহে, এবং তাহা ব্যাধি উৎপাদক কোনো জড়ীয় শক্তির উপর নির্ভরশীল নহে। এই যে মারাত্মক কথা, যেনারা মহাত্মা হ্যানিম্যানের সেই বহু পূর্বেকার উদ্ধৃতি দিয়ে মহাত্মা হ্যানিম্যানকে জীবাণু স্বীকার করেছেন, এরকম ব্যাখ্যা করার চেষ্টা করেন, তেনাদের বোঝা উচিত যে মহাত্মা হ্যানিম্যান চূড়ান্ত কথা কি বলেছেন। মহাত্মা হ্যানিম্যান বলছেন ব্যাধি উৎপাদক কোনো জড়ীয় শক্তির উপর নির্ভরশীল নহে। অর্থাৎ জড়ীয় বলতে অর্থাৎ ভাইরাস বা জীবাণু, সেটা অনুবীক্ষণিক যত ক্ষুদ্র জীবই হোক, সেটার একটা ক্ষুদ্র হলেও সেটা একটা অস্তিত্ব আছে। কাজে মহাত্মা হ্যানিম্যান সেটাকে অস্বীকার করছেন যে এগুলোর উপর নির্ভরশীল নহে, এবং শরীরের ভিতরে যে বিভিন্ন উপাদান আছে, বিভিন্ন জীবনী শক্তি সঞ্জাত বিভিন্ন রস বা উপাদান আছে,
সেগুলোর যে ব্যতিক্রম বা রাসায়নিক পরিবর্তনের কারণে যে রোগ ঘটে বা রোগ সৃষ্টি হয়, একথাও মহাত্মা হেনিম্যান অস্বীকার করছেন। তাহলে কি সেটা? সেই পরিবর্তন কেবলমাত্র, অর্থাৎ রোগের কারণে শরীরে যে সমস্ত পরিবর্তন ঘটে সেটার ব্যাখ্যা মহাত্মা হেনিম্যান দিচ্ছেন যে কেবলমাত্র দেহের সূক্ষ্ম অতীন্দ্রিয় বিশৃঙ্খলা মাত্র। আমাদের শরীরের ভিতরে যে সার্বভৌম একটা শক্তি, সুস্থতা এবং অসুস্থতা উভয় অবস্থায় যে সবকিছুকে নিয়ন্ত্রণ করে বা করার চেষ্টা করে, স্বাস্থ্যকে সুসামঞ্জস্যভাবে পরিচালনা করে এবং অসুস্থ হলে স্বাস্থ্যকে রক্ষা করার চেষ্টা করে, সেই যে অতীন্দ্রিয় জীবনী শক্তি, সেটিরই বিশৃঙ্খলাই হচ্ছে রোগ। এবং এইটার বিশৃঙ্খলা কিভাবে ঘটে সেটি মহাত্মা হেনিম্যান একটি সংখ্যক সূত্রে ব্যাখ্যা দিলেন যে রোগ শক্তি মানুষকে সংক্রমণ ঘটায় যখন তার দেহে একটা রোগ প্রবণতা কাজ করে, রোগ প্রবণতা অবস্থান করে, এবং রোগ প্রবণতাগুলো সোরা, সাইকোসিস, সিফিলিসের সংক্রমণের কারণে বা শরীরের ভিতরে এই দোষগুলি থাকার কারণে বিভিন্ন ব্যক্তিতে বিভিন্ন রকম রোগ প্রবণতা সৃষ্টি হয়, যে কারণে যাদের এই প্রবণতা নেই তারা কখনো অসুস্থ হয় না। সে জীবাণু, ভাইরাস যেটাই থাকুক, একই হোটেলে একই খাবার খেয়ে কিছু মানুষ অসুস্থ হয়ে যায়, উদারময় আক্রান্ত হয়, আবার অনেক মানুষ খায়, সবাই কিন্তু আক্রান্ত হয় না। তাহলে যারা আক্রান্ত হয় তাদের মধ্যে এই প্রবণতাটা, রোগ প্রবণতাটা ছিল বলেই তারা অসুস্থ হয়। সে কারণে মহাত্মা হেনিম্যান বলছে যে প্রাকৃতিক বিধি মানুষকে শর্তহীনভাবে আক্রমণ করতে পারে না বা রোগাক্রান্ত করতে পারে না। যাদেরকে রোগাক্রান্ত করতে পারে বা আক্রান্ত যারা হয়, যারা অসুস্থ হয়, তাদের মধ্যে বিভিন্ন রকম রোগ প্রবণতা থাকে, জন্যেই তারা অসুস্থ হয়। তো ধন্যবাদ সুপ্রিয় দর্শক এবং স্টুডিওতে উপস্থিত ডক্টর ABM শহীদুল্লাহ স্যার, ডক্টর গাজী আব্দুল আজিজ স্যার এবং হোমিওপ্যাথি লাভার গ্রুপের পরিচালক ডক্টর তফিউল ইসলাম। আমি এখানে তাহলে শেষ করি। এরপরে কে কি করবেন? ডক্টর তফিউল সাহেব, আপনি ঘোষণা দেন। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর অনন্য মান্নান স্যারকে। চমৎকারভাবে আমাদের অর্গাননের 30 এবং 31 নম্বর সূত্র ব্যাখ্যা সহ বুঝিয়ে দিলেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে। তো আজকে আলোচনার মূল্যায়ন করবেন এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন ডক্টর গাজী আব্দুল আজিজ স্যার এবং ডক্টর ABM শহীদুল্লাহ স্যার। আমি প্রথমে ডক্টর গাজী আব্দুল আজিজ স্যারের কাছে চলে যাব। ডক্টর গাজী আব্দুল আজিজ স্যার, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনি বলুন আজকের আসসালামু আলোচনা। আলাইকুম। স্যার বলুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শোনা যায়, বলুন স্যার। নেটওয়ার্কের সমস্যা। জি, শোনা যাচ্ছে। ওই নেটওয়ার্কের সমস্যার কারণে তো বারবার বেরিয়ে যাচ্ছি। আলোচনাও মানে পুরোপুরি শুনতে পারলাম না। তা মোটামুটি 30 এবং 31 নম্বর সূত্রের ব্যাখ্যায় যেটা স্যার বললেন, খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলেন যে রোগ প্রবণতা এমন এক জিনিস যা নিজের অভ্যন্তরেই থাকে। নিজের অভ্যন্তরে থেকেই সে বহিঃশত্রুকে আকর্ষণ করে। যেমন উনি বোঝাতে চেষ্টা করলেন, একই হাঁড়ির রান্না খেলাম,
10 জনে কারো কোনো অসুস্থতা দেখা দিল না, কারো পেটের পীড়া দেখা দিল, কারো কোষ্ঠকাঠিন্য দেখা দিল, কারো উদরময় দেখা দিল। এই যে কারণগুলো কেন ঘটে, যে কেউ একই খাবার খেলাম অথচ কেউ অসুস্থ হলো, কেউ অসুস্থ হলো না। যারা অসুস্থ হলো তাদের অসুস্থতার ধরনও ভিন্ন ভিন্ন, আবার একই রকম অসুস্থতাও দেখা দিতে পারে। এই যে ভিন্ন ভিন্ন অসুস্থতা, এর কারণে এখানে অন্যান্য প্যাথির সঙ্গে আমাদের পার্থক্য। একই হাঁড়ির রান্না খেলাম অথচ কারো কোষ্ঠকাঠিন্য হলো, কারো উদরময় হলো, তাহলে এই দুই ব্যক্তি কি একই? মোটেই না। কারণ এই দুই ব্যক্তির রোগ প্রবণতা বা আভ্যন্তরীণ যে দোষ, যে দোষ বাইরের দোষকে আকর্ষণ করে নিয়ে আসছে, তাদের ভিতরে নিশ্চয়ই পার্থক্য আছে। এবং এই পার্থক্য থাকার কারণেই আমাদের ম্যান টু ম্যান, রোগ টু রোগ, রুগী টু রুগী, মানে ম্যান টু ম্যান বা রুগী টু রুগী যাই বলি না কেন, প্রত্যেকের জন্য লক্ষণ অনুসারে ঔষধ থাকে আলাদা। দেখা যাচ্ছে বিয়ে বাড়ির একই হাড়ির রান্না খাবার খেলাম অথচ কারো পেটের পীড়া দেখা দিল, তার জন্য লাগবে পালসিটিলা। কারো কোষ্ঠকাঠিন্য দেখা দিল, তার জন্য নাক্স বোম লাগতে পারে। কারো দেখা দিল পায়খানা বমি, পায়খানা বমি যার দেখা দিল তার ক্ষেত্র বিশেষে কার্বোভেজও লাগতে পারে, ব্রেট্রামালবামও লাগতে পারে, আর্সেনিকও লাগতে পারে, বিভিন্ন রকমের ওষুধ লাগতে পারে লক্ষণ অনুসারে। অথচ আপনি অন্য কোনো প্যাথিতে যাবেন, দেখা যাবে যে একই আমের বড়ি, একই গ্যাসের বড়ি। একই আমের বড়ি, একই গ্যাসের বড়ি, যার কোষ্ঠকাঠিন্য তারও যে ওষুধ, যার উদরময় তারও সেই ব্যবস্থা, যার কিছু হলো না সেও যখন দেখা যাবে যে একটু পাকা ফল খেয়ে পেটের পীড়া দেখা দিচ্ছে, তারও সেই একই ওষুধ। কিন্তু আসলে বিষয়টা, হোমিওপ্যাথিকে ওই কারণে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি বলা হয়েছে, যে লক্ষণ অনুসারে ঔষধ, এবং লক্ষণ অনুসারে রোগী স্বাচ্ছন্দ্যের সাথে সুস্থ, সুষ্ঠু, সুন্দরভাবে আরোগ্য হয়। আর অন্যান্য প্যাথিতে যখন সর্বরোগের এক, আমার করেছিলাম ব্যথার উপরে, তো কত রকমের ব্যথা, আমি তো সর্বরকমের ব্যথা আলোচনা করার সুযোগ পাইনি, কারণ ওইভাবে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় প্রয়োজন। আমি শুধু বোঝাতে চেষ্টা করেছি যে কেন রোগীর, প্রতিটা রোগীর ক্ষেত্রে ওষুধ আলাদা হতে পারে। কারণ হলো প্রত্যেকের শরীর একরকম নয়, প্রত্যেক মানুষ একরকম নয়, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ, প্রত্যেকের চেহারা আলাদা, প্রত্যেকের স্বভাব চরিত্র আলাদা, প্রত্যেকের কার্যক্রম, চিন্তা চেতনা, মন মানসিকতা সম্পূর্ণ ভিন্ন। এমনকি গলার স্বরটাও ভিন্ন। 10 বছর পরেও পুরনো বন্ধুর গলার স্বর শুনে তাকে চেনা যায় যে অমক। এই যে ভিন্নতা, প্রাকৃতিক ভাবে ভিন্নতা, জন্মগত ভাবে ভিন্নতা, অথচ ঔষধের বেলায় আমরা চিন্তা করি সব ব্যথার একই প্যারাসিটামল, সব গ্যাসে একই গ্যাসের বড়ি। এইটা আদৌ যুক্তিযুক্ত নয় বলে আমরা মনে করি, হোমিওপ্যাথরা মনে করি। তো আমি যেমন বিয়ে বাড়ির খাবার খেয়ে কারো লাগছে পালসিটিলা, কারো লাগতে পারে লাইকোপোডিয়াম, কারো লাগতে পারে কার্বোভেজ, কারো আর্সেনিক, কারো ব্রেট্রামালবাম। এই ক্ষেত্রে দেখেন পালসিটিলা কার লাগছে, যার পেটে গ্যাস হচ্ছে, বমি হতে পারে, পাতলা পায়খানা হতে পারে,
তার সাথে থাকবে পিপাসাহীনতা, ঠান্ডা পানে আরাম বোধ। এই যে ঠান্ডা পানে আরাম বোধ, পিপাসাহীনতা, একটু গরম পানি খাইলে বা চা খাইলে তার পেটে অশান্তি শুরু হয়ে যায়, তার জন্য লাগবে পালসেটিলা। যদি কেউ গরম পানি খেয়ে আরাম পায়, তার পেটের অশান্তি যখন শুরু হচ্ছে, গরম পানি খেয়ে যদি আরাম পায়, সেই ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য থাকলে লাইকোপোডিয়াম। আর যদি ভেদ বমি শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম। তো এইভাবে আমাদের একই হাড়ির খাবার খেলাম, একই রান্না, একই বাবুর্চির রান্না খেলাম, অথচ বিভিন্ন জনের দেখেন বিভিন্ন রকমের ওষুধ প্রয়োজন। কারো আমাশা শুরু হয়েছে, পায়খানার বেগ দিলে সে দ্রুত গতিতে ব্যস্ত হয়ে বাথরুমে যেতে হচ্ছে, কেউ যেতে যেতে পায়খানা করে দিচ্ছে, সেই ক্ষেত্রে আবার ওষুধ আলাদা, সেই ক্ষেত্রে আমাদের ওষুধ এলো। এরকম প্রতিটা ক্ষেত্রে আমাদের ওষুধ ভিন্ন ভিন্ন। তার কারণ হচ্ছে প্রত্যেক রোগীর, প্রত্যেক মানুষের রোগ প্রবণতা ভিন্ন ভিন্ন রকমের। তো প্রবণতা বোঝানোর চেষ্টা করলাম। এবার আসি ঔষধ শক্তি, রোগ শক্তি এবং ঔষধ শক্তি, এর ভিতরে তফাৎ বা কেন এই শক্তির বিচার, শক্তির প্রয়োজনীয়তা কি। তা আমরা সাধারণ কথাই বুঝি যে যদি শত্রুকে দমন করতে হয়, তাহলে অবশ্যই আমাকে শত্রুর থেকে বেশি শক্তিশালী হতে হবে, শক্তি অর্জন করতে হবে, নচেৎ শত্রুকে দমন করতে পারবো না। তা ঠিক রোগ শক্তিও আমার শত্রু, এবং তাকে যদি দমন করতে হয়, তা আমার অস্ত্র হলো আমার ঔষধ। তো সেক্ষেত্রে আমার ঔষধ যদি রোগ শক্তির থেকে শক্তিশালী না হয়, তো অবশ্যই আমি তাকে দূর করতে পারবো না। এই ক্ষেত্রে আমি আমার বাস্তব জীবনের উদাহরণ উম, দিব। তো তার আগে আমি পেটের পীড়ার ক্ষেত্রে, বিশেষ করে যে পাতলা পায়খানার ক্ষেত্রে, আমি ডাক্তার হাসান মির্জা সাহেবের একটা উদাহরণ দিব এখানে, যেটা অতি সাধারণ এবং অত্যন্ত প্রয়োজনীয় সবার জন্য, ডাক্তার সাহেবদের জন্য। হয়তো আপনারা জানেন, তারপরেও আমি একটু পুনরুক্তি করে স্মরণ করাই দিতে চাই। যেমন উনি এই পাতলা পায়খানার রোগী দেখতে গেছেন। তো কয়েকজন ডাক্তার পূর্ব থেকে ওই রোগীকে 2-3 দিন যাবত চিকিৎসা করে যাচ্ছেন। এরা হ্যালো, আমার কথা কি শোনা যায়? জি, শোনা যায় স্যার, হ্যালো, বলুন বলুন, শোনা বলছে আমার শোনা কথা কি যাচ্ছে শোনা স্যার, যায়? শোনা যাচ্ছে স্যার, বলুন। রবিউল আলোচনা সাহেব, আনন্দ মান্নান স্যার, কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যায় শোনা স্যার। যায়, আপনি আলোচনা করে যান, স্যার। আহ, আচ্ছা, ঠিক আছে। তো যেমন একই পেটে পীড়ার রোগী 2জন ডাক্তার ইতিপূর্বে দেখেছেন, এবং একজন এখনো দেখছেন। ওনার ওষুধ নির্বাচনও ঠিক আছে, কিন্তু রোগী আরোগ্য হচ্ছে না। রোগী যখন, ডাক্তার সাহেব যখন বুঝেছেন যে তার ওষুধ নির্বাচন সঠিক আছে, অথচ রোগী আরোগ্য হচ্ছে না, তখন সেখানে রোগীর যখন মরণাপন্ন অবস্থা, তো ডাক্তার হাসান মির্জা সাহেবকে স্মরণ করলেন, রোগীর অভিভাবকরা এবং ডাক্তার সাহেবের পরামর্শ। উনি যে দেখলেন, রোগী দেখিতে গিয়ে দেখলেন যে রোগী কার্বোভেজের রোগী, এবং ডাক্তার সাহেব থেকে কার্বোভেজ 30 প্রয়োগ করছেন, কয়েক ডোজ ইতিমধ্যে খাওয়াইছেন। গতকাল যে ডাক্তার সাহেব আসছিলেন, উনিও তাকে কার্বোভেজ 30 খাওয়াইছে, কিন্তু রোগী ভালো আছে। তখন ডাক্তার হাসান মির্জা সাহেব ওই রোগীকে কার্বোভেজ 200 প্রয়োগ করলেন, এবং 200 প্রয়োগ করার পর খুব তাড়াতাড়ি রোগী আরোগ্য হয়ে গেল। অথচ দেখেন যে রোগী 3 দিন ধরে ভুগছে, তার চিকিৎসা হচ্ছে না। ফ্রিজের উপর দেখো। তো এবার আমার একটা বাস্তব অভিজ্ঞতা আর কি বলি, যে শক্তির কেন প্রয়োজন এবং কোন ক্ষেত্রে কোন শক্তি কখন কিভাবে প্রয়োজন,
সেটাও আমাদের শেখা দরকার, জানা দরকার। যেমন আজকের আলোচ্য বিষয়ের ভিতরে আসছে ক্রনিক ডিজিজ, অ্যাকুইট ডিজিজ। ক্রনিক ডিজিজ যদি হয়, সে হবে চিরশত্রু, স্থায়ী শত্রু, বা বহুদিন ব্যাপী পরিকল্পনা করে তো সে আমার শরীরে প্রবেশ করেছে এবং সে একটা স্থায়ী আসন দখল করতে যাচ্ছে বা দখল করে নিচ্ছে। তাকে যদি আমি ইচ্ছে করি একবারে ওষুধ দিয়ে বিদায় করবো, সেটা সম্ভব না। অতএব তাকে আমাকে ধাপে ধাপে আস্তে আস্তে বিদায় করতে হবে। এই ক্ষেত্রে আমরা সবসময় নিম্ন শক্তির ওষুধ ব্যবহার করার চেষ্টা করব। 30-200 শক্তি দিয়েই আমরা, এর যে কোনো শক্তি দিয়ে রোগের গতি প্রকৃতি তার শারীরিক মানসিক অবস্থার উপরে নির্ভর করে প্রয়োগ করব এবং আস্তে আস্তে সামনের দিকে আগাবো। রোগীও, আমার ওষুধ সিলেকশন যদি ঠিক থাকে, রোগী আস্তে আস্তে আরোগ্যের দিকে যাবে এবং আমিও আস্তে আস্তে সময় সাপেক্ষে কখন কোন শক্তি প্রয়োগ করবো সেটাও আমাদের শিখতে হবে, জানতে হবে। তো সময় সাপেক্ষে আমি বারবার শক্তি পরিবর্তন করব এবং ক্ষেত্র বিশেষে মায়াজম নির্দিষ্ট করে মায়াজম ভিত্তিক ওষুধও প্রয়োগ করতে হতে পারে। সেভাবে আমরা ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট করব। অ্যাকুইট ডিজিজের বেলায় আমি, অনেক বাস্তব উদাহরণ আছে, কিন্তু আমি একটা উদাহরণ দেই যে জ্বর, রোগীর জ্বর উঠছে 103 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি। এখন এই রোগীকে যদি আপনি মনে করেন যে 630 শক্তির ওষুধ দিয়ে ভালো করব, 200 শক্তির ওষুধ দিয়ে ভালো করব, এটা কার কেমন অভিজ্ঞতা আছে আমি জানি না। তবে আমি ইদানিং যেটা করি 5-7 বছর ধরে, রোগের গতির উপরে পাওয়ার নির্ভর করবে। ইভিএন আমি জ্বরের ক্ষেত্রে টিএনএম ওষুধও অ্যাট ফার্স্ট প্রয়োগ করি এবং যদি অ্যাট ফার্স্টে টিএনএম প্রয়োগ করা হয়, দ্বিতীয়বার আর ওষুধ প্রয়োজন পড়ে না। এটা আমার বাস্তব অভিজ্ঞতা এবং আমি অনেক ক্ষেত্রে ব্যবহার করে দেখেছি। যদি 200 শক্তির ওষুধ ব্যবহার করি, সেক্ষেত্রে জ্বরের রোগী ভুগে যায় এবং সেই জ্বরকে আরোগ্য করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। 1M প্রয়োগ করেও আমি দেখেছি ক্ষেত্র বিশেষে সুফল পাওয়া যায়, ক্ষেত্র বিশেষে কিছুটা উপশম পাওয়া যায়, কিন্তু সুফল বলতে যেটা বোঝাই সেটা আসে না। তা আমি এই বছরই, এই 2021 সালে বহুত জ্বরের রোগীকে আমি সরাসরি টেনে শক্তি প্রয়োগ করেছি, যদি আমি নিশ্চিত হয়েছি যে আমার ওষুধ সিলেকশন ঠিক আছে এবং রোগের গতি প্রকৃতি উগ্র সেক্ষেত্রে। তবে যদি রোগের গতি প্রকৃতি ধীর থাকে, জ্বর যদি 100 ডিগ্রি, 101, 102 এমত অবস্থায় থাকলে সাধারণত 200 দিলেই যথেষ্ট এবং সেক্ষেত্রে সুফল পাওয়া যায়। তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা দিয়েই মানে যে রোগের প্রবণতাটাকেও বোঝানোর চেষ্টা করলাম এবং শক্তি কখন কেমন প্রয়োজন সেটাও বোঝানোর চেষ্টা করলাম। তা আমি বাস্তবতই, তবে পেটের পীড়াতে আমি দেখছি যে সেই ক্ষেত্রে এইভাবে 1M 10M প্রয়োজন পড়ে না, জ্বরের ক্ষেত্রে যতটা প্রয়োজন। স্কিন ডিজিজের বেলায়ও, স্কিন ডিজিজ ক্রনিক ডিজিজ এবং সেই ক্রনিক ডিজিজ হিসেবে তাকে নিম্ন শক্তি দিয়েই ট্রিটমেন্টের চেষ্টা করতে হবে এবং ধাপে ধাপে আগাতে হবে। এটাই আমার অভিজ্ঞতা। তা আমার অভিজ্ঞতা আমি শেয়ার করলাম, আপনাদের জানানোর চেষ্টা করলাম। আশা করি অর্গাননের সূত্র মোতাবেক রোগ প্রবণতা এবং ঔষধ শক্তি কেন শক্তিশালী হওয়া প্রয়োজন সেটা কিছু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি শ্রোতা দর্শক বৃন্দ যারা উপস্থিত আছেন নিশ্চয়ই কিছু না কিছু উপকৃত হতে পারবেন। তা আমি এটুকুন বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ওয়ালাইকুম ধন্যবাদ সালাম। ডক্টর কেমন গাজী হলো আব্দুল মান্নান স্যার, আজিজ শুনতে স্যারকে। পাচ্ছেন? চমৎকারভাবে আমাদের সূত্রগুলো বুঝিয়ে দিলেন এবং রোগী লিপি দিয়েও আমাদেরকে বুঝিয়ে দিলেন খুব সহজভাবে। এজন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গাজী আব্দুল আজিজ স্যারকে। আমরা এই মুহূর্তে চলে যাব ডক্টর এবিএম শহীদুল্লাহ স্যারের কাছে। ডক্টর এবিএম শহীদুল্লাহ স্যার। জি, আসসালামু আলাইকুম। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এতক্ষণ যাবৎ যে আলোচনা হলো, অন্যান্য স্যার যে সুন্দরভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দিলেন, অত্যন্ত জ্ঞানগর্ভ ভাষণ। আমাদেরকে এই অর্গান সম্পর্কে মনোযোগী হতে হবে, কারণ এটার উপর ভিত্তি করে হোমিওপ্যাথিক চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। ধন্যবাদ গাজী স্যারকেও, উনি কিছু রোগীর রেফারেন্স দিয়ে বললেন যে আসলে আমরা তো রোগের যে চিকিৎসা করি সেটা সম্পূর্ণই প্রবণতা নির্ভর। আমরা কখনোই চিন্তা করতে পারি না যে জীবাণু দ্বারা সংক্রমিত হয়েছে রোগী, তাকে এই ওষুধ বা ওই ওষুধ নামধারী ওষুধ প্রয়োগ করার কোনো বিধান আমাদের হোমিও শাস্ত্রে নেই। এই যে দেখুন, এখন আবার করোনার নতুন রূপটাই আপনি চিন্তা করে দেখুন, যে আসলো ওটার আবিষ্কার, ওটার ধরন, এখন তার রূপ পাল্টিয়ে ওমিক্রন রূপ ধারণ করেছে। কিন্তু এখন তাকিয়ে দেখুন যে আসলে লক্ষণগুলো বিশ্লেষণ করলে ঠিক ওই করোনা কোভিড-19 এর মতোই তার এই প্রাথমিক লক্ষণগুলো আমরা এখনো দেখতে পাচ্ছি। যেমন দেখতে পাচ্ছি যে রোগীর চরম ক্লান্তি, গলা ব্যথা, পেশি ব্যথা এবং শুকনো কাশির মতো উপসর্গগুলো তার লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি এই দিক থেকে বিচার করি, লক্ষণ সদৃশ্য দেখতে গেলে এখানে স্বভাবতই আমরা প্রাথমিক অবস্থায় এই রোগের জন্য ব্রেয়নি ওষুধটাকে মনে আসবে। তো এখন কথা হলো যে আমরা যে এই যে প্রবণতার বিষয়টা, সেটা আসলে মুখ্য বিষয়। ওই প্রবণতা না থাকলে কখনো কোনো আপনার জীবনী শক্তি আক্রান্ত করতে পারে না। উত্তেজক কারণ, রোগ প্রবণতা প্লাস রোগ হওয়া, এই যে বিষয়গুলা হোমিওপ্যাথি অন্যান্য চিকিৎসা শাস্ত্র থেকে নিজেকে পৃথক করে নিয়েছে, যার জন্য এনিম্যান বারবার জীবনের উপর কোনো গুরুত্ব আরোপ করেন নাই। রোগীর প্রবণতার উপর যে কি কোন জিনিসকে খেলো, কোন জিনিসে তার কি প্রমাণ হলো, কোন বিষয় করতে গেলে রোগীর রোগ আক্রমণের সম্ভাবনা থাকে, সেগুলো সবই কিন্তু প্রবণতা নির্ভরশীল। আমরা 31 নম্বর সূত্রে আবার ওষুধের যে সমস্ত বিশ্লেষণটা করা হয়েছে, যে ওষুধের শক্তি সম্পর্কে, সেটা দেখতে গেলে যে দৃশ্যমান যে বিষয়গুলো আসে, আমরা রোগ শক্তির বিষয়ে আমরা দৃশ্যমান ও অদৃশ্যমান স্থূল ও সূক্ষ্ম পদার্থ রয়েছে রোগ আক্রমণের জন্য, কিন্তু আত্মার কিন্তু বিনাশ নাই, উহার কোনো ধ্বংসও নাই। মানুষের স্বাস্থ্য দুভাবে পরিবর্তিত হতে পারে, একটি হলো সুস্থ হতে সুস্থ হওয়া, অন্যটি অসুস্থ সুস্থ হওয়া। উভয়ই অবস্থান্তর। যা রোগ সৃষ্টি করে সেই রোগ উৎপাদক শক্তি সুস্থ অবস্থাকে পরিবর্তন করে অসুস্থ করে। আর ঔষধ শক্তি বলতে কি বুঝি আমরা? ঔষধ শক্তি সুস্থকে অসুস্থ করে, আবার অসুস্থকে সুস্থ করতে পারে। সুতরাং রোগ উৎপাদক শক্তির মাত্র একটি গুণ এবং ঔষধের দুটি গুণ দেখতে পাই। এই দিক থেকে বিচার করলে ঔষধের শক্তি রোগ শক্তি অপেক্ষা শ্রেষ্ঠতর। আমাদের বিনাশ সাধন করতে পারে এই জাতীয় দুই প্রকার শত্রু কি কি, হ্যানিম্যান তা ব্যাখ্যা করেছেন। প্রথমত বাহ্য শত্রুর প্রকৃতি শত্রু, এইসব শত্রু হইতেছে বাঘ, ভাল্লুক, সাপ প্রভৃতি, এবং এই বহিঃশত্রু প্রকৃতির শত্রুর মধ্যে রয়েছে শীত তাপের প্রভাব, যার প্রভাবে আমরা আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। শত্রু বলতে এই বহু শত্রুকে আমরা বুঝে থাকি,
দ্বিতীয়ত, অদৃশ্য শক্তির মধ্যে রয়েছে ভয়, দুঃখ, লোভ প্রভৃতির সৃষ্ট অচির রোগ উৎপাদক শক্তি। এই সমস্ত অদৃশ্য অভ্যন্তরীণ শত্রু কিন্তু বাহ্যিক স্থূল, দৃশ্যমান কি সূক্ষ্ম অদৃশ্য কোন প্রকার জীবন নাশক বস্তু বা শক্তি আমাদেরকে বা প্রত্যেকেই সকল সময় বা একই সময় অভিভূত করতে পারে না। তাই হেনিম্যান বলেছেন, ওইগুলি আমাদিগকে অসুস্থ করতে পারে না। আমাদের অনেকের মধ্যে যাদের জীবনী শক্তি দুর্বল, অর্থাৎ দেহের অনিষ্টকারক শক্তিগুলি বলবৎ হয়ে পড়ে বা ওই সকল ক্ষতিকারক শক্তি দ্বারা আক্রান্ত হওয়ার জন্য অস্বাভাবিক প্রবণতা বা ব্যাকুলতাগ্রস্ত হয়, শুধুমাত্র তাহারই অভিভূত হয়ে নানা প্রকার অসুস্থতা এবং অনুভূতি ও ক্রিয়া প্রকাশ করে বিনাশের পথে অগ্রসর হয়। প্রাণীদের কিভাবে রোগ বিস্তার হয়? সাধারণত দেখতে পাওয়া যায়, যারা অনেকদিন যাবৎ পেটের পীড়ায় ভোগে তাদের গুরুপাক খাদ্যে স্পৃহা বেশি থাকে। এখন এই সমস্ত জিনিসগুলো বিশ্লেষণ করে আমাদের যখন চিকিৎসা শাস্ত্রে বা চিকিৎসা পদ্ধতিতে আসি, তখন কিন্তু এইটার সঙ্গে আপনার ক্রনিক ডিজিজের যে নিয়মগুলা সেইগুলো আমাদের মনে রাখতে হয়। কারণ এখানে বলা আছে যে মানুষ যে চিন্তা জীবন আপনার শত্রু দ্বারা, যেমন সুরা সাইফিক দ্বারা আক্রান্ত হয়, সেটা আবার মিশ্র অবস্থা একটা দেখা যায় যে টিউবারকুলাস হিসেবে শরীরে প্রচিত হতে। সুতরাং এই যে এখানে একটা কথা আছে যে অনেকদিনও পেটে পীড়া ভোগার খাদ্য বলে, অথচ যে যাদের গুরুপাক খাদ্যে স্পৃহা বেশি থাকে, এই যে বেশি স্পৃহা থাকা বিষয়টা কিন্তু যে সমস্ত খাদ্য খেলে রোগী অসুস্থ হবে সেই সমস্ত খাদ্যের প্রতি আকাঙ্ক্ষা থাকা, সেটা কিন্তু একটা টিউবারকুলার মাধ্যমের আওতায় থাকে। যাই হোক, সেই সমস্ত বিষয়গুলা সব অর্গান ক্রনিক দিয়ে সমস্ত কিছু বিশ্লেষণ করে আমরা এটা রোগীর চিকিৎসা দিতে যাব, সেটা মাথায় রাখতে হবে। যাই হোক, অথচ সহজপাচ্য খাদ্য খাইলে তারা সুস্থ থাকে, কিন্তু এই যে অবস্থাটা তার যে গুরুপাক খাদ্য দ্রব্য ভক্ষণে প্রভাবিত হয়ে তার রোগ বৃদ্ধি করে, দুর্বল শরীরে এই জাতীয় কাজ রোগীর আভ্যন্তরীণ বিকৃতি ছাড়া আর কিছু নয়। আভ্যন্তরীণ বিকৃতি অর্থাৎ মানে সেই প্রবণতা একমাত্র প্রবণতাই সব সময় সবকিছুর জন্য রোগে আক্রান্ত হওয়ার জন্য দায়ী থাকে। দুর্বল জীবন শক্তি ও দুর্বল মন দ্বারা নিজে সর্বনাশ হয়, রোগ বীজ আহরিত হয় এবং নিজে বিকৃত হয়ে পড়ে। এই দুর্বল ছাড়া, অর্থাৎ মন ও জীবন শক্তির দুর্বলতা ছাড়া যখন রোগ বীজ আহরিত হয় না, তখন রোগ যে অবাধে স্বাধীনভাবে মানুষের উপর কার্য করে তাহা বলা যায় না। সুতরাং রোগ উৎপাদক শক্তিরও এক সীমা রেখা আছে। আমাদের জীবন শক্তি সেই সীমার অতীত হলে রোগ তাহাকে পরাভূত করে। এই হিসাবে আমরা ওষুধকে কিভাবে চিনি? ওষুধের শক্তি সবসময় থাকে সবচেয়ে বেশি, রোগ উৎপাদিকা শক্তিটাও বেশি, কারণ তার রোগ উৎপন্ন করারও শক্তি থাকে, প্রাকৃতিক রোগটাকে ধ্বংস করার ক্ষমতা থাকে এবং রোগীকে সুস্থ ফিরে আনার ক্ষমতা থাকে। সেই দিক থেকে চিন্তা করলে ওষুধ শক্তি কিন্তু সবসময় শ্রেষ্ঠ। আর কাজী স্যার যে মাত্রা তত্ত্বের কথা বললেন, সেইগুলো আসে সাধারণত আরো সম্মুখে অগ্রসর হলে জানলে সেই মাত্রা তত্ত্বগুলো আসবে, কখন কিভাবে রোগী আরোগ্য করতে হবে, পর্যবেক্ষণের বিষয়গুলো আসবে, সমস্ত চিন্তা ভাবনা করে সব একত্রীভূত করে আমাদের একটা রোগীকে চিকিৎসা দিতে হয়। সেইগুলো আমাদের আমাদের জ্ঞান সঞ্চয় করতে হবে। সুতরাং এই একটা অবস্থা দেখা যায় যে অর্গানের বিষয়গুলা অনেকেই কেন যেন মানে গ্রহণ করতে চাচ্ছে না বা ওদিকে গ্রহতা প্রকাশ করে, এই জিনিসটা বুঝে পেলাম না। যার উপর হোমিওপ্যাথির ভিত্তি নিয়ে প্রতিষ্ঠিত, সেটাকে আমরা কি কোনোদিন হেলা করতে পারি না। সুতরাং আমরা এই সবসময় এই জিনিসটা মনে রাখবো যে অর্গান ছাড়া আমাদের যেহেতু গতি নাই, সুতরাং বেশি বেশি করে অর্গান করবো, যাতে আমাদের রোগ সম্পর্কে, রোগী সম্পর্কে এবং চিকিৎসার বিষয় সম্পর্কে আমাদের সুষ্ঠু ধারণা জন্মে। ঠিক আজ এখানে শেষ করলাম। সবাইকে আমার আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। ধন্যবাদ ডাক্তার এবিএম শহীদুল্লাহ স্যারকে আমাদের মাঝে চমৎকারভাবে যে অর্গাননের 30 এবং 31 নম্বর সূত্র সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। এর সঙ্গে সকল স্যারকে, যেমন অনন্যমানন স্যার আমাদের চমৎকারভাবে আলোচনা করলেন, ওনাকে আবার
অসংখ্য ধন্যবাদ জানাই, ডক্টর গাজী আব্দুল আজিজ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ডক্টর ইবিএম শহীদুল্লাহ স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে উপস্থিত সমস্ত হোমিওপ্যাথি লাভার গ্রুপের সমস্ত দর্শকবৃন্দকে এবং হোমিও প্রেমী যেনারা আমাদের অনুষ্ঠান শুনলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা খুব শীঘ্রই আবার হোমিওপ্যাথির বিভিন্ন বিষয় নিয়ে আবার এইভাবে লাইভে আসবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ